দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ 7 দিনের আজকের আলোচনায়। প্রবীণের প্রজ্ঞা ও পরামর্শ এবং নবীনের সাহস ও উদ্দীপনায় একটি দেশ এগিয়ে যায় এবং সবসময় পরিবর্তন আসে পৃথিবীতে। 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ এবং 90-এর গণ আন্দোলন, এই সব ক্ষেত্রেই আমরা দেখেছি তরুণদের অংশগ্রহণ। গত জুলাই বিপ্লবেও ছাত্র জনতার বিপুল অংশগ্রহণ দেখেছি এবং তাদের আন্দোলনের ফলে সরকার পতন হয় এবং নবীন প্রবীণের সমন্বয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকারও আমরা দেখতে পাচ্ছি। এই নবীন ও প্রবীণের সমন্বয়ে কিভাবে দেশ এগিয়ে যাবে, এটাই আমাদের আজকের আলোচনার বিষয়। আলোচনায় অতিথি হিসাবে আমাদের সাথে 3 জন আছেন, আমি পরিচয় করে দিচ্ছি। শুরুতেই ডানে আমার সাথে আছেন প্রবীণ বিষয় বিশেষজ্ঞ জীবন কানাই দাস। এরপরে আমাদের সাথে আছেন ডাক্তার কাজী মোহাম্মদ ইসরাফিল, জেরিয়াট্রিক কেয়ার ফাউন্ডেশন অব বাংলাদেশ, এবং আমাদের সাথে সবশেষে আছেন প্রবীণ বিষয় বিশেষজ্ঞ, তিনি সদা হাস্যময় এবং চিরতরুণ হাসান আলী। শুভ সন্ধ্যা এবং স্বাগত জানাই আজকের আলোচনায়। ধন্যবাদ। শুরুতেই হাসান আলী, আপনার কাছ থেকে শুনবো যে এই যে আমরা বলছিলাম যে নবীন প্রবীণের সমন্বয়ে যে আমাদের একটি রাষ্ট্র গঠন হলো, অন্তর্বর্তী সরকার গঠন হলো, শুরুতে এই প্রসঙ্গে একটু শুনে আমরা তারপরে আমরা প্রবীণ বিষয়ে, আমাদের প্রবীণ দিবস চলে গেল, আমরা সেই বিষয়ে চলে যাবো আলোচনা। অনেক ধন্যবাদ। জুলাই বিপ্লব একটা সমাজের পরিবর্তন তৈরি হয়েছে, সেই বিষয়ে নানা জনের নানা রকমের মতো পার্থক্য আছে, আবার একমতও আছে। বিভিন্ন বিষয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে, কিন্তু একটা পরিবর্তন হয়ে গেছে। সেই পরিবর্তন আমরা চাই না চাই এটা সবাই গ্রহণ করেছে, এটাই আমরা ধরে নিচ্ছি। কিন্তু একটা বড় বিষয় হলো যে আমরা তারুণ্যের যে উদ্দীপনা, যে আপনি যে কথাটা বলছিলেন, আমাদের 52-এর ভাষা আন্দোলনে আমাদের তরুণরা এগিয়ে আসছেন। তখনও কিন্তু আমাদের প্রবীণরা চিন্তিত ছিল যে ছেলেরা মেয়েরা এগুলি কি করতেছে, তারা কিন্তু একটা চিন্তা করতেছিল। আমাদের যখন 62 শিক্ষা আন্দোলন হয়েছে, তখনও আমাদের ছাত্র তরুণরা সামনে ছিলেন। 69-এর গণ অভ্যুত্থানও আমাদের ছাত্ররা, 71-এর মুক্তিযুদ্ধ আমাদের তরুণরা ঝাঁপিয়ে পড়েছেন, এবং 90-এর অভ্যুত্থান এবং সাম্প্রতিক যে একটা গণ অভ্যুত্থান হয়েছে, একটা পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনে আমাদের তরুণদের একটা বড় ভূমিকা আছে। তাদের কথাগুলি খুবই পছন্দের, যে তারা রাষ্ট্র সংস্কার করবে। রাষ্ট্রে নিশ্চয়ই অনেক অসঙ্গতি আছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, অসঙ্গতিগুলি দূর করার যে একটা তীব্র আকাঙ্ক্ষা তরুণদের, সেই তরুণদের আকাঙ্ক্ষার মধ্যে আপনারা দেখবেন একটা ভিন্ন জিনিস। আমাদের যে সরকারের গঠনের চরিত্রটার দিকে তাকাবেন, সেখানে দেখবেন যে আমাদের প্রবীণরা সেই জায়গাগুলিতে আছেন। উপদেষ্টা পরিষদের 2-3 জনকে বাদ দিলে আর সবাই কিন্তু ষাটোর্ধ্ব প্রবীণ। কেউ, আমাদের প্রধান উপদেষ্টার বয়সও 84 বছর চলে গেছে। তার হলো যে এইটা প্রমাণ করে যে যে কোনো পরিবর্তনে পরবর্তী দায়িত্ব গ্রহণে আমাদের প্রবীণরা একটা বড় ভূমিকা। নবীনের শক্তি, প্রবীণের যুক্তি, বুদ্ধি, বিবেচনা, সেটা দিয়ে একটা সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে হয়। সমাজ ব্যবস্থাকে সবাইকে একসাথে থাকার, একসাথে রাখার আমাদের যে একটা অবস্থান আছে, সেগুলি একটা সমাজ ব্যবস্থা। প্রবীণেরা প্রবীণ হতে হতে তারা কিভাবে সুস্থ থাকবে, ভালো থাকবে, সেসব বিষয়ে আমরা আলোচনা করব। আমি জীবন কানাই দাস, আপনার কাছ থেকে একটু শুনবো যে এই যে পালিত হলো বিশ্ব প্রবীণ দিবস, আর এবারের প্রতিপাদ্য এবং দিবসটির তাৎপর্য সম্পর্কে একটু শুনে নেই। আসলে সবাইকে 1 অক্টোবর যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত আন্তর্জাতিক প্রবীণ দিবস, প্রতিবারেই একটা প্রতিপাদ্য দেওয়া হয়, এবারেও কোনো ব্যতিক্রম নয়। এবং সেই প্রতিপাদ্যর বিষয় নিয়ে আমরা গত 2-3 দিন অনেক আলাপ টালাপ করেছি, আজকে আমরা এসেছি। মূল কথা হলো এবারের প্রবীণটা আমরা দৃষ্টিকোণটা হলো প্রবীণের যে মর্যাদাপূর্ণ একটা জীবন বিধান নিশ্চিত করা হলো সমাজের দায়িত্ব। সেটা কিভাবে করা যেতে পারে, তার প্রবীণের যে প্রয়োজন, বিশেষ করে যত্ন বা আমরা যেটাকে বলি কেয়ার, এবং অন্যান্য যে সেবা, সেই এই জিনিসগুলো নিয়ে প্রবীণের একটা স্বস্তিদায়ক মর্যাদাপূর্ণ জীবনযাপন করার জন্য একটা বিধান নিশ্চিত করা হলো বর্তমান আন্দোলন তথা সামাজিক পরিবর্তনের বিষয়। তো এবারের প্রতিপাদ্য অন্যবারের থেকে একটু পৃথক। কারণটা হলো যে এখানে আমরা ধরেই নিয়েছি প্রবীণের সেবার প্রয়োজন হবে,
এবং সেই সেবাটা কীরকম সেটা পরে আমরা আলোচনা করব, কিন্তু বিশ্বব্যাপী এটা একটা স্বীকৃত বিষয় হয়ে গেছে যে প্রবীণ তার যে বিভিন্ন পর্যায়গুলি কাটিয়ে এসছে, এখন তার জীবনের শেষ পর্যায়ে এসছে। আগে সে নবীন হিসাবে দেশ সমাজের জন্য অনেক কিছু দিয়ে গেছেন। সবাই চায় যে বাকি জীবনটা যাতে একটা সুন্দর জীবন আমৃত্যু কাটিয়ে যেতে পারেন, এটাই সমাজ আকাঙ্ক্ষা এবং এটাই সমাজকে নিশ্চিত করা। সে নিশ্চিত করতে যে আমাদের বিভিন্ন পর্যায়ে যে সেবাগুলোর প্রয়োজন হয়, সেই সেবাগুলো আমাদের নবীনরা দিয়ে থাকে সাধারণভাবে। তো এখানে কিন্তু আমরা সমাজে নবীন প্রবীণের একটা সমন্বয় আমরা দেখতে পাচ্ছি। তো আমি এই পর্যন্তই আমি আপাতত বলে রাখছি, পরের দিকে আমি হয়তো এটার বিস্তারিত কিছু আমি বলবো। জি, আমরা জীবন কালানের কথা থেকেও বুঝলাম কিছুটা, এবং আমরা জানি যে সুন্দর দেশ গঠন, সমাজ গঠনের ক্ষেত্রে নবীন প্রবীণদের বন্ধুত্বপূর্ণ সহনশীল একটা পর্যায়ে থাকা উচিত। আমি এই সম্পর্কে হাসান আলী আপনার কাছ থেকে আবার একটু শুনতে চাই। দেখেন, প্রবীণরা তো আমাদের জীবনের অংশ। যিনি প্রবীণ হয়েছেন তিনি শিশু বয়স, শৈশব, কৈশোর অতিক্রম করেছেন, যৌবনে ছিলেন, তারপরে বার্ধক্যে এসছেন। বার্ধক্য জীবনের শেষ ধাপ। এটা অনেক সৌভাগ্যবান মানুষ ছাড়া বার্ধক্যে তো যাওয়া যায় না। সবাই তো বার্ধক্যে যেতে পারে নাই, বহু মানুষ তার আগে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। বার্ধক্য হলো জীবনের পুরস্কার, এইটা এই হিসাবে দেখতে হবে। বার্ধক্য কোনো রোগ না, বার্ধক্য হলো জীবনের একটা সোপান, যে আমি পরিপূর্ণতা, আমি এই জায়গায় ছিলাম, এই জায়গায় আসছি, এটা তৃপ্তির একটা বিষয়। এবং বার্ধক্য হলো পৃথিবীকে রাঙিয়ে দেওয়া। যেমন পশ্চিম আকাশে সূর্য যখন ডুবে তখন দেখবেন যে একটা লাল আভা সারাটা আকাশকে রক্তিম করে দেয়। বার্ধক্যটাও এরকম, ডুবে যাওয়ার আগে, জীবন শেষ হয়ে যাওয়ার আগে তার তো আর চাওয়া পাওয়ার কিছু থাকে না। সমাজকে, দেশকে, পৃথিবীকে তার যতটুকু সাধ্য আছে সবটুকু সাধ্য দিয়ে সে রঙিন করে দিবে, রাঙিয়ে দিয়ে যাও, সে রাঙিয়ে দিবে। কিন্তু একটা জিনিস হলো যে আমি চাই না চাই বাংলাদেশের একটা বড় অংশ, 2 কোটি লোক প্রবীণ, তার মধ্যে কমপক্ষে 80% প্রবীণই আমি বলবো যে যারা দরিদ্র সীমার মধ্যে অবস্থান করতেছেন, তাদের খাওয়া পড়া, চিকিৎসা, অন্যান্য যে সুযোগ সুবিধা, বিনোদন, সেবা, এগুলি কিন্তু কঠিন। সরকার 60 লাখ প্রবীণকে মাসে 600 টাকা করে দিচ্ছে ভাতা। সেটা আমি মনে করি এখনও আমাদের যে প্রয়োজনের তুলনায় কম। যে সে যে সেবা পাবে, পরিচর্যা পাবে, তার তো হাতে টাকা নাই। আমাদের যেই প্রবীণরা আজকে আমাদের চোখের সামনে, অল্প কিছু প্রবীণকে আপনি দেখবেন মানে যাদের সামর্থ্য আছে, যারা সেবা কিনতে পারে। সুযোগ সুবিধার কথা বলছিলেন, আমি একটু ইসরাফিল আপনার কাছ থেকে শুনবো যে স্বাস্থ্য সুবিধা এবং সামাজিক নিরাপত্তা এইগুলো আসলে কিভাবে নিশ্চিত করা যায়, এখানে নবীনদের কি দায় রয়েছে এ প্রসঙ্গে বলবেন। ধন্যবাদ। জেরিয়াট্রিক কেয়ার ফাউন্ডেশন অফ বাংলাদেশ, যেটা তাদের একটা স্লোগান, এই সংগঠনের একটা স্লোগান, নবীনের হাত ধরে প্রবীণের নিরাপদ বার্ধক্য। প্রবীণকে প্রত্যেক স্টেপে সহযোগিতা করতে হবে, তাহলে নিরাপদ বার্ধক্যটা অর্জন হবে। এবং খুব চমৎকার এবারের প্রতিপাদ্য বিষয়টা ছিল মর্যাদাপূর্ণ বার্ধক্য, বিশ্বজুড়ে প্রবীণের পরিচর্যা এবং সহায়তার কাঠামো শক্তিশালীকরণ। কয়েকটা ইন্ডিকেটর এখানে ধরেই নিয়েছে সমস্ত পৃথিবী, যারা প্রবীণদের নিয়ে সবসময় ভাবেন, চিন্তা করেন। প্রবীণের সেবা, পরিচর্যা অথবা তার যে ট্রিটমেন্ট পাওয়ার যে অধিকার, মৌলিক অধিকার, সেগুলো আমাদের সংবিধানেও আছে। কিন্তু সেই জায়গাগুলোর পরে যে ছোট ছোট কিছু বিষয় আছে যেগুলো মর্যাদা, এটা কিন্তু আপনার সংবিধান দিয়ে কিন্তু এটাকে অর্জন করা সম্ভব না। এটা কালচার এবং আমাদের দেখা যাচ্ছে যে সামাজিক যে দায়বদ্ধতা অথবা পারিবারিক শিষ্টাচার, সেখান থেকে আমাকে অর্জন করতে হবে। তো এই নবীনের যে শিক্ষা, নবীনদেরকে তাদেরকে অ্যাওয়ারনেস করা, তাদেরকে তুলে ধরা এবং আমাদের প্রবীণদের প্রতি যে রেসপেকটেশনের জায়গা, সেগুলো কীভাবে খর্ব হচ্ছে, একটু ছোট ছোট বিষয় যদিও আমাদের মনের অজান্তে হয়ে যাচ্ছে। জি, আপনার কাছে আমি ফিরবো, কিন্তু জীবন কানাই দাস বলতে চাচ্ছিলেন কিছু একটা। আমি কিন্তু একটু স্ট্যাটিস্টিক্সে যেতে চাই। সমাজে একটা পরিবর্তন হয়ে গেছে বা হয়ে যাচ্ছে। যেমন আপনি যদি 30 বছর আগের কথা চিন্তা করেন, আমি বেশি আগে যাব না,
তখন কিন্তু একটা লোক রিটায়ার করতো 57-58 বছর বয়সে, আমি চাকরিজীবী, তারপরে দেখা গেল 1-2 বছরের মধ্যে মারা গেছে। কিন্তু এখন স্বাস্থ্যসেবা এবং অন্যান্য কারণে চিকিৎসা সেবার কারণে গড়ায়ু বেড়ে গেছে। এটা শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে গড়ায়ু বেড়ে গেছে। এটা একটা দিক। আরেকটা দিক হলো আমাদের যে চিরায়ত যে ফ্যামিলি ছিল, একান্নবর্তী পরিবার ছিল, সেই পরিবারগুলো একটু অন্যরকম হয়ে গেছে। কেন হয়ে গেছে সেটাও আর্থসামাজিক প্রয়োজনে। আমরা সবসময় বলে থাকি যে বাংলাদেশের প্রায় 1-1.5 কোটি লোক বিদেশে, নবীন তারা প্রায় বিদেশে ভাগ্যান্বেষণে চলে গেছে। আমাদের ঢাকা শহরে প্রায় প্রতি 9 জনে 1 জন ব্যক্তি বসবাস করে। গার্মেন্টসে প্রায় 75 লক্ষ নবীন কর্মীরা চলে আসছে বাড়ি ছেড়ে। অর্থাৎ গ্রামের চিত্রটাই হলো প্রবীণ আছে আর বাচ্চারা আছে, নবীনরা নেই। শহরে আমরা তো 17 বছর সেবা দিয়ে আসছি স্যার উইলিয়াম বেভারেজ ফাউন্ডেশন থেকে। ওখানে আমরা দেখি যে বড় যত বাড়ি তত কম সংখ্যক লোক থাকে। এবং কেন? তাদের ছেলেমেয়েরা বিদেশ চলে গেছে, তাদের ভাগ্যান্বেষণে বা লেখাপড়ার কারণে। সব কিছু নিয়ে আগে যেমন আমাদের দাদা দাদি নানা নানি, ওনাদের কাছে ছিল ডিসিশন মেকিংয়ের জিনিসটা। অর্থাৎ পরিবারে আজকে কি রান্না হবে, দাদি বা নানি বলে দিত এটা এই হবে। সবাই কিন্তু সব ডিসিশনের জন্য যেত তাদের এই আমাদের প্রবীণদের কাছে। তাকে কেন্দ্র করে কিন্তু পরিবারটা ছিল। এখন কিন্তু সেটা নাই। তার ফলে আগামীতে যদি আমরা দেখি, আমাদেরকে তো দেখতে হবে যে 2050-এ কি আসছে। আমাদের এখন আমরা বলছি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আছে, কিন্তু 2044-এর পরে কিন্তু আমরা একটা প্রবীণ সমাজে চলে যাব। এবং তখন কিন্তু শতকরা 23% ব্যক্তি প্রবীণ হবে। বাইরের দেশগুলোতে আমরা যেটা দেখি, জাপান বা দক্ষিণ কোরিয়াতে, যে জাপানে যেটা আমরা দেখলাম যে 1 বছরে 40,000 প্রবীণ ব্যক্তি বাসায় মারা গেছে, কেউ দেখার কেউ নেই। আমাদেরও কিন্তু এরকম একটা জিনিস হতেও পারে, বাট যেহেতু আমাদের জনবহুল দেশ, মানে অল্প ছোট দেশ, সেটা নাও হতে পারে। কিন্তু একটা জিনিস প্রয়োজন যে আমাদের এই 23% প্রবীণকে সেবা দিতে হবে। তাহলে ফ্যামিলির স্ট্যাটিস্টিক্সটা হবে যে 4.5 জনের একজন পরিবার, সেই পরিবারে স্বামী স্ত্রী থাকবে, তাদের 2 বা 1 সন্তান থাকবে, 2 বা 1 পিতামাতা থাকবে। তাহলে তাদের বাচ্চাকে লালন পালন করতে হবে, নিজেদের কর্মস্থলে কাজ করতে হবে, আবার প্রবীণদের দেখতে হবে। এই একটা বিরাট বোঝা নিয়ে আগামী দিনের নবীনদের ভাবনার একটা স্থল দাঁড়িয়ে গেছে। সেই জন্যই আমরা এখন বলতে চাচ্ছি যে এই প্রবীণদের দেখাশোনার কাজটা পরিবার ভিত্তিক না হয়ে সমাজ ভিত্তিক করার একটা সময় এসেছে। জি, আমি ডাক্তার ইসরাফিল আপনার কাছে যে প্রসঙ্গে ছিলাম সেটা শুনবো। হ্যাঁ, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে ওনাদের মর্যাদাগুলো কোথায় ডেটোরেট করছে, কিভাবে করছে। আমি ছোট্ট একটা কথা বলি। দেখেন, উনি খুব চমৎকার আলোচনা করেছেন যে সমাজে আমাদের আগে একটা যৌথ পরিবার ছিল, ডিসিশন মেকিংয়ে ছিলেন আমাদের যিনি সিনিয়র ছিলেন পরিবারে উনি। এখন সিঙ্গেল ফ্যামিলির কারণে আমাদের দেখা যাচ্ছে যে আব্বা আম্মা যে কোথায় আছেন, কোন রুমে কনফাইন্ড হয়ে আছেন, সেখানে আমাদের সার্ভিসের কারণে হোক, ব্যস্ততার কারণে হোক, আমাদের খবর নেওয়ার খুব বেশি সময় হয় না। দেখা যাচ্ছে যে পরিবারে যিনি বয়োজ্যেষ্ঠ উনি বাসায় যদি থাকেন, ওনার বয়স্কজনিত কারণে, উনি ইল্ডারলি এজের কারণে বিভিন্ন রোগ শোক, ওনার ডায়াবেটিস, প্রেশার, শ্বাসকষ্ট কমন। এখন মাকে আমরা কি করি, একটা সুন্দর একটা অয়েল ফার্নিশড রুমে রাখলাম, দেন সময় হইলে ওনাকে ডায়াবেটিসের জন্য ইনসুলিন দিয়ে 15 মিনিটস পরে বলি কি আম্মা খেতে আসেন। টেবিলে বসে তখন খাওয়ার কথা বলি বা 15-20 মিনিট, আধা ঘন্টা কনভারসেশন করি। কিন্তু রেস্ট অফ দ্য যে 22 আওয়ার্সের মতো যে 22 ঘন্টা উনি ওনার রুমের মধ্যে কনফাইন থাকেন, সেখানে কিন্তু ওনার অন্য আরেকটা জগৎ সৃষ্টি হয়। নিজে নিজে কথা বলে। আমাদের অনেক বৃদ্ধ আছেন যারা বলে যে উনি নিজে নিজে কথা বলে, কারণ ওনার তো কথা বলার লোক নেই। আমাদের ওনাদেরকে হয়তো শিখেলেভাবে অনেকে মনে করে যে না, ওনার সাথে আমার যদি নেক্সট জেনারেশন, আমার নাতি, জি, ওরা যদি কথা বলে তাহলে কালচার শিখতে পারবে না, সিস্টারশিপ শিখতে পারবে না। তখন ওনার মাঝে কিন্তু একটা সৃষ্টি হচ্ছে
একক একটা রুমের মধ্যে কনফাইন্ড হয়ে থাকা। তো এই জায়গাটাতে তখন ওনার মাঝে এমন কিছু জিনিস সৃষ্টি হয় যেটা কথা এমন বলেন যে কথাটা আসলে পরিবারে সমাজে কখনো ডিসকাস হয়নি। হঠাৎ করে এমন একটা উদ্ভুত কথা বলবেন যে কথাটা আসলেই কেউ নিতে পারছে না, কিন্তু পরিবারের সবাই হয়তো বুঝছেন যে উনি অ্যাকচুয়ালি এভাবে একা একা থাকতে থাকতে ওনার মাঝে এরকম অসুস্থতা ডেভেলপ করেছে। আরেকটা যেন বয়স যখন বৃদ্ধি পেতে থাকে তখন শিশুসুলভ আচরণ হয়ে যায়, সব কিছু চেঞ্জ আসে। তো আমরা যখন পুরুষরা বাসায় যখন ফিরি তখন জিজ্ঞেস করি, আম্মা আপনি কি আজকে খেয়েছেন, বা বাবা আপনি কি দুপুরে বেলা খেয়েছেন, আপনি ওষুধ খেয়েছেন? তখনই পুত্রবধূ অথবা নিজের মেয়ে যে টেক কেয়ার করেন না কেন তার সামনেই বলে, বাবা আজকে তো আমি দুপুরে খাবার খাইনি বা ওষুধটা খাইনি। তখনই পুত্রবধূ কী মনে করেন যে বুড়িকে আমি নিজ হাতে খেয়েছি, বাট উনি আমার অস্বীকার করছেন। কিন্তু অ্যাকচুয়ালি উনি অস্বীকার করছেন না, ওনার যে ডিমেনশিয়া এজ রিলেটেড ডিজিজের কারণে উনি ভুলে যান। উনি ভুলে যাওয়ার কারণে ওনার এই কথাটা বলেছেন, কিন্তু দুজনের মাঝে কিন্তু একটা কমিউনিকেশন গ্যাপ সৃষ্টি হয়ে গেল। ওনার প্রতি যে রেসপেকটেশন ছিল, আগে যেরকম করে টেক কেয়ার করতো পুত্রবধূ অথবা মেয়ে, সে যে জায়গাটা হার্ট হলেন, উনি সে কাজটা করছেন না। তো আমাদের যেটা হলো যে আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এই জায়গাটায় আমাকে বিরতি নিতে হচ্ছে, বিরতির পরে এসে আমরা আবারও শুনবো। দর্শক বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরে, সাথে থাকুন। বিরতির পর আরো একবার আমন্ত্রণ 7 দিনের আজকের আলোচনায়। আমরা প্রবীণ বিষয়ে কথা বলছি, আমরা একটা আবেগপ্রবণ জায়গায় ছিলাম। ডাক্তার ইসরাফিল, আপনার কাছ থেকে আমি হাসান আলীর কাছ থেকে এই প্রসঙ্গগুলো একটু শুনবো। এই যে আমরা একটা সময় যারা প্রধান কর্তা ব্যক্তি ছিল তারাই যখন প্রবীণ হয়ে তাদের এক ধরনের অবহেলারই শিকার হচ্ছেন, তারা এই প্রসঙ্গে একটু শুনি। আপনার সাথে এই বিষয়ে আমার খুব গুরুত্ব দ্বিমত আছে যে প্রবীণ হইলেই যে অবহেলার শিকার হয় এরকম না। কারণ আপনি তাকান না উপরের দিকে, আমাদের সব রাজনৈতিক দলের নেতারা প্রবীণ। আমাদের দেশে যারা শিক্ষা, সংস্কৃতি, শিল্পে, চিকিৎসায় যারা নেতৃত্ব দেয় তারা সবাই প্রবীণ। আপনি নাম করা সমস্ত উকিলরা প্রবীণ, নাম করা সব চিকিৎসকরা প্রবীণ। তারা আমাদের নবীনদেরকে শিক্ষিত করে তুলছে, যোগ্য করে তুলছে। আসেন, যে সমস্ত প্রবীণদের মানে সামর্থ্য নাই, যারা দুর্বল, আর্থিকভাবে যারা দুর্বল অবস্থায় আছে, তাদের সামাজিক মর্যাদার সংকট আছে। এই বছর এটাই হলো সংকটের মূল বিষয়টা, হলো যে আমাদের প্রবীণ বলতে সব প্রবীণ না, এখানে একটা স্তর বিন্যাস আছে, এইখানে আমাদের বৈষম্য আছে। আমাদের সহায় সম্বলহীন প্রবীণরা নানা কারণে অবহেলার, অযত্নের শিকার। আজকে এইবার প্রতিবাদ্যটা হলো যে তাদের পরিচর্যা করার জন্য যে আমাদের যে যে ব্যবস্থাগুলি আছে সেই ব্যবস্থাগুলি শক্তিশালীকরণ। বাংলাদেশের প্রথম যে আমি বলবো যে স্যার উইলিয়াম বেভারেজ ফাউন্ডেশন বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সেবা যে প্রবীণদের করার, এটা সূচনা তাদের হাত দিয়ে। এটা আমাদের এই সত্যকে আমাদের মানতে হয়। তারপরে অন্যান্য অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে, ঢাকায় এখন অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এখন আপনি যে সেবার কথাটা বলতে চাচ্ছেন, সেবা যে কিনবে, সে সেবা তো কোথাও ফ্রি নাই। সেবা কেনার সামর্থ্য সব প্রবীণের নাই। যেই প্রবীণের এইটা নাই, যার সামর্থ্য আছে সে সেবা কিনতেছে, তার একটা বিষয় আছে। কিন্তু যার এই সামর্থ্য নাই, সে তো সেবা শুশ্রূষাহীনভাবে দুঃখ কষ্টে তার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। তাইলে তার সেবাটা রাষ্ট্র, সমাজ, পরিবার, আত্মীয় স্বজন সবাই মিলে এইটার ব্যবস্থা করতে হবে। কারণ সে একদিন এই সমাজে ভূমিকা রাখছিল, সে একদিন রিক্সাওয়ালা হিসাবে সেবা দিয়েছে, একজন তরকারি বিক্রেতা হিসাবে সেবা দিয়েছে, দোকান কর্মচারী, লন্ড্রিম্যান, কুলি, শ্রমিক, দোকানে পাট, সব জায়গায় সে একটা নির্মাণ শ্রমিক হিসেবে একটা কঠিন পরিশ্রম করে তার শ্রম বিক্রি করে এই সমাজটা, যে রাস্তা আমরা চলি এই রাস্তাটা তার হাতে করা, যে বিল্ডিংয়ে আমরা কথা বলি এটাও তার হাতে করা। কিন্তু জীবনের শেষ মুহূর্তে যে ধান সে উৎপাদন করেছিল, সারা জীবন তরিতরকারি করেছিল, সে আর শেষ জীবনে এগুলি উপভোগ করতে পারছে না। তাহলে রাষ্ট্রের দায়িত্ব কি, সমাজের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো তাদেরকে সেই জায়গাগুলিতে সম্মানের সাথে তাদেরকে দেওয়া। এই যে আমি অনেক সময় বলি, কোনো প্রবীণকে কিছু দিয়ে তার একটা ছবি তোলা, এটা অন্যায়। কারণ সেটা তার মর্যাদাকে হানি করা হয়, তার সেটা পাওনা। রাষ্ট্র যে তাকে 600 টাকা দেয়, এটা একটা মর্যাদা। কারণ রাষ্ট্র তো আমাদের যে সরকারি চাকরি করে তাকেও দেয়। একজন প্রবীণকে যখন 600 টাকা দেয়, তাকে 6000 টাকা দিতে পারে, 2000 টাকা দিতে পারে, হয়তো আরও বাড়াইতে হইতে পারে। কিন্তু এই যত্রতত্র প্রবীণকে সাহায্য সহযোগিতার নামে তাকে অপমান করা যায় না। এইটা আমাদের মনে রাখতে হবে। এইটা হলো প্রবীণ দিবসের প্রতিবাদ্যের বিষয়, মর্যাদা মানে রাখতে হবে। প্রবীণরা কারো দয়া করুণার পাত্র না।
আমরা প্রবীণ স্যার একটা কথা প্রায় বলে যে প্রবীণ বিষয় কোথাও আলোচনা শুরু হইলেই মানুষ মনে করে হা 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 তাকে এখন বসতে দিতে হবে, তার খাওয়া নাই পড়া নাই, তাকে যেন করুণার পাত্র হিসেবে উপস্থাপন। এবং আপনাদের স্ক্রিনে যে ছবিগুলি আমি এতক্ষণ দেখলাম সব অসহায় দুর্বল প্রবীণের চেহারা দেখানো হচ্ছে। তার মানেটা হলো প্রবীণটা কি তাই? প্রবীণটা তো রাষ্ট্র চালাচ্ছে। জো বাইডেন কি আমেরিকা চালায় না? মানে ট্রাম্প কি আগামী দিনে আমেরিকা চালাবে না? বাংলাদেশের নেতৃত্বে কি প্রবীণরা নাই? আমাদের সমস্ত, আমি তো বললাম যে সমস্ত ক্ষেত্রে আমাদের প্রবীণরা আছে। আমাদের দুর্দশাগ্রস্ত অসহায় যারা প্রবীণ, যারা সুবিধা বঞ্চিত প্রবীণ, তাদেরকে আমাদেরকে আজকে আমাদের সমানে আনতে হবে। তারা মানে চিকিৎসা সেবা এবং তারা বিনোদন, এইগুলি তাদের পাওয়া হক আছে, এটা তার অধিকার, তাকে সেই জায়গায় নিয়ে আসতে হবে। এটা না আনলে আলোচনার কোনো মূল্য নাই। জি জি, একদমই তাই। জীবন কানাই দাস, আপনাদের প্রথম উদ্যোগ ছিল যে গড়ে তোলা এই ওল্ড হোম বা যেটাই বলি আমরা প্রবীণদেরকে নিয়ে সেবা দেওয়ার যে চিন্তাটা, এই চিন্তাটা আপনি আসলে মানে কি ভাবে এসেছিল? কিন্তু একটা সমাজে পরিবর্তন ঘটে গেছে। আমি আবার আমার আলোচনায় ফেরত যাই যে আগে কিন্তু যেহেতু লোকজন কম বয়সে মারা যেত, তার কিন্তু মেডিকেল কন্ডিশন তখন কম ছিল। হয়তো কেউ হার্ট অ্যাটাকে মারা গেছে অথবা অন্য কোনো একটা কারণে মারা গেছে। কিন্তু এখন যেহেতু তার লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে গেছে, 75 বছর বয়সে কিন্তু এখন তার 3 থেকে 4টা বা 5টা মেডিকেল কন্ডিশন আছে। এবং এই কন্ডিশনগুলো অ্যাড্রেস করে সেবা দেওয়ার জন্য কিন্তু আগের মতো ওই যে বাসায় আমাদের ট্র্যাডিশনাল যে মেড সার্ভেন্টরা ছিল তাদের দ্বারা এটা সম্ভব না। এখন কিন্তু আমাদেরকে প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষিত কেয়ার গিভার করতে হবে। এইভাবে আমার বন্ধুবর ডক্টর রহমান জিলানি, যিনি লন্ডনে আছেন, তিনি 2007 সনে লন্ডন থেকে নিয়ে আসছেন এই হোম কেয়ার সার্ভিস। আমরা বলি যারা সেবা দেয় তাদেরকে বলি আমরা কমিউনিটি কেয়ার অ্যাসিস্ট্যান্ট। এরা কিন্তু নার্স না। নার্স এবং কমিউনিটি এর মধ্যে কিন্তু নার্সরা কিন্তু অধিকতর স্কিলফুল পারসন, কিন্তু একজনকে সেবা দেওয়ার বিষয়টা কিন্তু অন্য জিনিস। এবং সেই সেবাটাকে দেওয়ার জন্য আমরা তখন সমাজে নেমে গেলাম যে আমরা সেবা দিতে এসেছি। এই ঢাকা শহরে আমাদের অন্যরকম অভিজ্ঞতা, মানুষকে আমরা বুঝাতেই পারিনি যে কি সেবা দিবেন আপনারা। আমরা কিন্তু মসজিদে গিয়েছি, কমিউনিটি সেন্টারে গিয়েছি, বিভিন্ন ব্যক্তিবর্গের কাছে গেছি যে আমরা এই ব্যাগ নিয়ে আসছি, সেবার ব্যাগ। অনেক কষ্ট করে আমরা 2008-এর 11 মে তারিখে আমরা এই আনুষ্ঠানিকভাবে সেবার কার্যক্রমটা শুরু করেছি। প্রথমে আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারে দিয়েছি, পরে আমরা এখন সব পরিবারে আমরা দেওয়ার চেষ্টা করি। সেই সেবাটা কি? মূল কথাটা হলো যে পার্সন সেন্টার্ড কেয়ার, অর্থাৎ একটা ব্যক্তির প্রয়োজন অনুযায়ী সেবাটা দিতে হবে। সব ব্যক্তির কিন্তু প্রয়োজন একটা। এই যে হাসান ভাই বললেন যে যে প্রবীণরা আজকে নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তারা অন্য অনেক দিক থেকে সমর্থ, কিন্তু অনেক প্রবীণ আছেন যে তারা প্রবীণ হননি, তার আগেই শারীরিকভাবে অসমর্থ হয়ে গেছেন, কিন্তু তাকে কিন্তু সেবা দিতে হবে। অনেক প্রতিবন্ধী ব্যক্তি আছে, তাকে সেবা দিতে হবে। আবার একদম বাচ্চারা আছে, তাদেরকে সেবা দিতে হবে। তো আমাদের সেবাটা কিন্তু একদম স্পেকট্রাম, সব স্পেকট্রামে। আমরা তখন এইগুলোকে ভাগ করে নিয়েছি যে ব্যক্তিকেন্দ্রিক সেবা, তার পার্সোনাল কেয়ার যেটাকে আমরা বলি, তারপরে তার অন্যান্য হেলথ রিলেটেড কেয়ার, তার ফিজিক্যাল মোবিলিটি আছে যে সে মোবিলিটিকে অ্যাড্রেস করার জন্য কেয়ার, আর তারপরে তার ডোমেস্টিক কেয়ার, অর্থাৎ উনি একা আছেন বাড়িতে, তার এই জিনিস খাবার জিনিসটা গরম করে দিতে হবে, তাকে খাওয়াতে হবে, ওষুধ খাওয়াতে হবে। সব কিছু নিয়ে আমরা একটা কম্প্রিহেন্সিভ কেয়ারকে অ্যাড্রেস করে আমরা ব্যক্তিকেন্দ্রিক আমরা সেবাটা দিয়ে থাকি। তো এই গ্র্যাজুয়েশনে আমরা কিন্তু ঢাকা শহরেও দিয়েছি, সিলেট শহরেও দিয়েছি। এবং এই সেবা দিতে যে আমাদের কিছু কার্ডিনাল বলবো যে প্রিন্সিপাল আছে। এটা কি কেবল শহর কেন্দ্রিকই কিনা? আমি এই প্রসঙ্গে আসবো। আমি সেটাতে পরে আসছি। তো এই আমরা প্রথমে শহরে শুরু করেছি, কিন্তু শহরে শুরু করতে যে আমরা যেই গাইডলাইনগুলো আমরা ফলো করি সেটা হলো যে সেবাটা হতে হবে কালচারালি অ্যাপ্রোপ্রিয়েট। যেমন আমরা ছেলের জন্য পুরুষ ব্যক্তির জন্য পুরুষ। আমরা সেবার এই প্রসঙ্গে ডিটেইল একটু আসবো। আমি ডাক্তার ইসরাফিলের কাছে শুনি যে মানসিকভাবে তাদেরকে আসলে কিভাবে সেবা প্রদান করা হয়, আপনার এই প্রসঙ্গে শুনবো।
হ্যাঁ, আমি এর আগে যে প্রসঙ্গটাতে ছিলাম সেটা নিয়ে একটু কথা বলি, যে আমরা যেটা বলছিলাম যে মর্যাদাটা কিভাবে ডেটোরেট হয়ে যাচ্ছে এবং সেটাকে কিভাবে আসলে আমরা ইজিলি ওভারকাম করতে পারি। আপনি দেখেন শুধুমাত্র আমাদের অ্যাওয়ারনেসের অভাবের কারণে এই প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে। যদি উনি জানতেন যে ওনার এজ রিলেটেড ডিজিজ এটা ভুলে যাওয়া, তাহলে ওনার প্রতি সম্মানের জায়গাটা খর্ব হতো না। কিন্তু আমাদের অনেকেই জানেন না যে এই বয়সটাতে উনি এরকম বলতে পারেন, অদ্ভুত কথা বলতে পারেন, হইতে পারেন। তাহলে আমাদের এটা সচেতনতার দরকার আছে প্রত্যেকটা। যেমন আমরা একটা প্রোগ্রাম করেছিলাম বারেমে, জেরিয়াট্রিক কেয়ার ইন বাংলাদেশ অ্যান্ড ওভারভিউ। সেখানে আমরা এই জেরিয়াট্রিকের বিষয়গুলো, ওনাদের কী কী ট্রিটমেন্ট প্রসেস করা দরকার, অথবা শুধু ট্রিটমেন্ট কেন, ওনার রিক্রিয়েশনের জায়গাগুলো ঠিক আছে কিনা, ওনার বেসিক নিডগুলো ফুলফিল হচ্ছে কিনা, ওনাদের যে প্রায়োরিটাইজ বেসড অ্যাক্টিভিটিসগুলো, এগুলো তো এনশিওর করা হয়নি বাংলাদেশে। ওনার কি প্রায়োরিটাইজ বেসড কোনো অ্যাক্টিভিটিস আছে বাংলাদেশে? বাংলাদেশে কি জেরিয়াট্রিক হসপিটাল এখন স্টার্ট হয়েছে? হয়নি। বাংলাদেশে ওরকম করে হ্যাঁ অনেক ইয়ং এল্ডারলি এজ পার্সন আছেন যারা প্রিভিলেজড, কিন্তু আন্ডার প্রিভিলেজড ওটা হলো আমাদের কনসার্ন। কারণ একজনও মানুষও যেন এই পৃথিবীতে, উনি যিনি এজেড, উনি কোনো স্বাস্থ্যসেবা থেকে শুরু করি ওনার মৌলিক অধিকার এবং রিক্রিয়েশনগুলো থেকে যেন বঞ্চিত না হয়, উনি যেন একটা কমফোর্টনেস নিয়ে ওনার জীবনটা অতিবাহিত করেন, সেটাই আমাদের এখন টার্গেট। তো সেই জায়গায় আমরা যখন ওয়ার্কশপটা করেছিলাম, সেখানে পিএসসির একজন মেম্বার উপস্থিত হয়েছিলেন, রোশনুজ্জামান রুবি। উনি সেদিন বলেছে যে আমার 68 বছর বয়সে এই প্রথম শুনলাম যে যখন এরকম এটাকে রোগটাকে চিকিৎসা করা যায়, উনি যে ভুলে যান এবং উনি যে অনেক কথা বলেন, নিজে ভিড় করে কথা বলেন, এগুলো যদি সময়মতো প্রপারলি ট্রিটমেন্ট করা যায়, তাহলে কিন্তু এই যে ফ্যামিলিয়ার মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, গ্যাপ সৃষ্টি হচ্ছে, এগুলোকে ইজিলি ওভারকাম করা যায়। তখন মানে পারিবারিক সাহচর্য না থাকার কারণে কি এই ধরনের অসুখগুলো হয়, বেশি হয়? ওটা হলো যে কনভারসেশন করার মতো লোক নেই, উনি অ্যালোন থাকেন, একা একা থাকেন, ওনার মাঝে তখন এই ডিপ্রেশনগুলো, হতাশাগুলো দিন দিন। আমরা আবারও বিরতিতে যাচ্ছি, বিরতি নিয়ে আমরা আবার এই প্রসঙ্গে আসবো। দর্শক, আবারও একটি বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরেই। দর্শক, বিরতির পর আরও একবার আমন্ত্রণ 7 দিনের আজকের আলোচনায়। আমি যে প্রসঙ্গে জীবন কানাই দাস আপনার কাছ থেকে একটু জানতে চাইছিলাম, ডিমেনশিয়া, তারপরে হচ্ছে অ্যালঝেইমার, এই রোগগুলো সম্পর্কে একটু, যেহেতু আমাদের সময় কম, আমরা এত বিস্তারিত জানতে পারবো না, একটুখানি জেনে নিতে চাই। কম বললে হবে না। প্রথম কথা হলো যে সাধারণত 60 বছর বয়সের বেশি যখন একটা লোক হয়, তখনই সে আলঝেইমার্স রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেশি হয়। এবং আমরা বলি যে প্রতি 6 বছর যখন অ্যাড করে, তখন এটা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। রোগটা কি? রোগটা হলো আমাদের ব্রেইনে কোটি কোটি সেল থাকে। এই সেলগুলোর চারদিকে কানেকশন থাকে, একটার সাথে আরেকটা কানেকশন থাকে, এবং প্রত্যেকটা সেলের সাথে প্রায় 15,000 কানেকশন থাকে। এই কানেকশনগুলো দিয়ে শরীরে বিভিন্ন অঙ্গের সাথে বিভিন্ন যে ডাইরেকশনগুলো যায় বা সেন্সটা রিসিভ করে, এই কাজগুলো সাধারণত ব্রেন করে থাকে। এখন এই সেলগুলোর চারদিকে 2 ধরনের প্রোটিন জমা হয়, একটা হলো টাউ প্রোটিন আর একটা হলো বিটা অ্যামিলয়েড। এইগুলি জমা হয়ে সেলটাকে নষ্ট করে দেয়। এই নষ্ট করলে একটা সেলের সাথে আরেকটা সেলের কানেকশন নষ্ট হয়ে যায়। মেমোরিতে যেই জায়গায় সেলগুলি নষ্ট হয়, মেমোরিতে তো বিভিন্ন জায়গার বিভিন্ন কাজের জন্য নির্দিষ্ট, যে জায়গায় সেলগুলি নষ্ট হয় তার ওই মেমোরি ফাংশনটা নষ্ট হয়ে যায়। এটা হলো এসেনশিয়ালি আলঝেইমার ডিজিজ। এই আলঝেইমার ডিজিজ প্রায় 70% ডিমেনশিয়ার। এছাড়া অন্যান্য ভাস্কুলার ডিমেনশিয়া 10-12%। ওগুলো হলো ডিমেনশিয়া বলে আমরা কমন সিমটমগুলো এই রোগের। তবে আলঝেইমার্সের এখনও কোনো উল্লেখযোগ্য ট্রিটমেন্ট হয়নি। আর আরেকটা জিনিস হলো, ওই একটা ব্যক্তি প্রাথমিক পর্যায়ে যে সিমটমগুলি প্রদর্শন করবেন, অ্যাডভান্স পর্যায়ে কিন্তু সিমটমগুলি চেঞ্জ হয়ে যাবে। আর মেমোরিতে ওনার যেটা মেমোরির থেকে আউট হয়ে গেছে, সেটা আর কোনোদিনও ফিরবে না। সেক্ষেত্রে কি তার জীবনযাপন পদ্ধতি, নাকি তার একাকিত্ব বা তার বয়স্কজনিত অসুস্থতাগুলো দায়ী? এই প্রসঙ্গে হাসান আলী আপনার কাছ থেকে শুনুন। অনেক ধন্যবাদ। এটা হলো যে মানে ডিমেনশিয়ার সাথে এগুলি তো আমরা মেডিকেল পার্সন না, কিন্তু আমরা এগুলি অনেকদিন স্যারের সাথে থেকে কাজকর্ম করার মধ্যে দিয়ে আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে যে হরমোন যদি সমস্যা থাকে, ডায়াবেটিসের সমস্যা থাকে, হৃদরোগ, অন্যান্য রোগাক্রান্ত একজন মানুষ অনেক দিন ধরে ওষুধপত্র খাচ্ছে, আবার ডিপ্রেশনের মধ্যে আছে, নানান বিপদ আপদের মধ্যে যাচ্ছে, একটা স্ট্রোক করে ফেলছে ছোটোখাটো, বা একা এক বাসায় থাকতেছে, নানান চ্যালেঞ্জের মধ্যে এগুলি প্রোগ্রেস করে, এগুলি বাড়তে থাকে এই ধরনের সমস্যাগুলি। তো এখন আসে আমরা আসলে সেবা নিয়ে, এই মানুষগুলি যে একা থাকতেছে,
এই একা থাকা স্যার কিন্তু একটা কথা বলছে, গ্রামে আপনি প্রবীণ লোক পাবেন, শিশু পাবেন, মাঝবয়সী সব লোক, যে 2 কোটি লোক আমাদের দেশের বাইরে এখন অবস্থান করছে এবং একটা বড় অংশ ঢাকায় সহ অন্যান্য শহরে কাজ করছে, তাদের বাবা মা বাড়িতে, তাদের সন্তানদেরকে কেয়ারিংয়ে এখন সে তো আর তার বাবা মাকে গিয়ে সেবা করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তাহলে এই যে আমাদের এখন সোশ্যাল কেয়ারের যে চিন্তাটা, এইটা আনতে হবে। আমাদের এখন ধারণা হয়েছে এই যে সন্তানকে বাবা মা, মানে বাবা মাকে সন্তান দেখবে, সন্তান কাছে থাকলে তো দেখতে পারবে, কিন্তু তার যদি সন্তানটা দূরে থাকে বা কোনো কারণে বাইরে থাকে, তাহলে সেই সন্তানের যে সেবাটা, আর সন্তানও তো সব সেবা দিতে পারবে না, তার যদি ট্রেনিং না থাকে, যোগ্যতা না থাকে, সে হয়তো সকাল 8টার সময় যাচ্ছে, রাত 8টার সময় আসতেছে, বাকি 12 ঘন্টা সে তার মাকে ফোন করা ছাড়া আর কি করতে পারে, বাবাকে ফোন করা, কিন্তু এই সময় তো তার সেবা লাগবে, সেই সেবাটাতে আমাদের প্রশিক্ষিত সেবা কর্মী লাগবে এবং একটা গ্রহণযোগ্য একটা বেতন ঠিক করতে হবে, সার্ভিস চার্জ নিতে হবে যেটা সে দিতে পারে। মানে এইটা সে যদি দিতে, যদি সেক্ষেত্রে আমাদের দেশে যে সেবার কথায় যখন আসছি, তার নিজের বাসায় যদি সম্ভব না হয়, ওল্ড হোমের কথা, আমি একটু এই প্রসঙ্গে জীবন কানাই দাস আপনার কাছে জানতে চাইবো যে ওল্ড হোম আমাদের এখানে এখনো জনপ্রিয় হচ্ছে না কেন? সেটা বরং হাসান আলী বলুক। আচ্ছা, প্রথম হলো আমি সারা বাংলাদেশের সবগুলি ওল্ড হোম প্রায় সব 11-12 বছর ধরে নিজে নিজে গিয়ে দেখে আসছি, সব কিছু যোগ করলে এখনো 1,500 লোক ওল্ড হোমে থাকে না। আগারগাঁয়ের মতো একটা বড় ওল্ড হোম যেটাকে বলা হয়, সেখানেও 37 জন 38 জন থাকে। এইটা কোনো এখন কিছু না। 2 কোটি প্রবীণের মধ্যে 1,500-এর নিচে যদি প্রবীণ থাকে, তাহলে সেটা কোনো পার্সেন্টেজের মধ্যে আসে না। কিন্তু আপনি বড় 3টা হাসপাতালের যে ফ্লোরে যারা চিকিৎসার জন্য এসে অপেক্ষা করে, সেটা 1500-র বেশি। আপনি তো এখন ওল্ড হোম দেখবেন কোথায়? প্রত্যেকের ঘরেই তো ওল্ড হোম। আমার ঘরে আমি আর আমার স্ত্রী, আমরা দুইজনেই 60-এর কোটার মানুষ, তাহলে আমার 2 সন্তান তো আমার সাথে নাই, তাহলে তো আমরাই তো এখানে একটা ওল্ড হোম। এবং স্যারের মেয়ে বিদেশে আছেন, স্যার একা থাকেন, স্যার মিসেস নাই, তাহলে ওনার বাসায় উনি ওল্ড হোম, তাহলে এইখানে তো সেবা না। ওনার মাও 100 বছরের কাছে বয়স, স্যারের মার বয়সও 98-99 বছর, তাহলে ওনার কেয়ার লাগে, স্যারের কেয়ার লাগবে। এগুলি এখন এইটা হলো কি একটা পেশাদার লাইন রাখতে হবে যে এটা সোশ্যাল কেয়ারের মধ্যে থাকবে। এখানে একটা জিনিস বলা দরকার, আমরা কিন্তু চাচ্ছি একটা প্রবীণ ব্যক্তি ইন্ডিপেন্ডেন্টলি জীবনযাপন করবে টিল হি ডাইস। এটা হলো আমাদের এইম, যে সুস্বাস্থ্য নিয়ে, আর্থিক একটা সামর্থ্য নিয়ে আমি সমাজ থেকে তেমন বেশি কিছু আশা না করে আমি যা চাইবো তা যাতে আমি পেতে পারি, কিন্তু আমার একটা ইন্ডিপেন্ডেন্স থাকতে হবে, সেটা হলো একটা। আর কেয়ার হোমগুলোতে আমরা দেখেছি যে যেখানে তারা তাদের ডিসিশন নিয়ে ইন্ডিপেন্ডেন্টলি লাইফ লিড করতে পারে না, সেখানে তারা কিন্তু বাধাগ্রস্ত হয়, তারা এই জন্য কেয়ার হোম পছন্দ করে না। আর আমাদের ট্র্যাডিশনাল বা কালচারাল স্ট্রেংথটাই হলো ফ্যামিলির মধ্যে থাকা। তো সেই স্ট্রেংথ থেকে আমরা চাই না যে কেউ কেয়ার হোমে যেয়ে থাকুক, আমরা ওইটাকে ইয়ে করতে। এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হলো এই কেয়ার গিভিংয়ের ট্রেনিংটা একদম প্রত্যন্ত অঞ্চলে এটাকে ছড়িয়ে দেওয়া। অর্থাৎ যেমন আমরা ফার্স্ট এইড ট্রেনিং দিয়ে থাকি, তেমনি হোম কেয়ার, এই যেটা আমরা কেয়ার করে থাকি প্রবীণদের বা ইভেন বাচ্চাদের, এই কেয়ারটাকে প্রত্যেক ফ্যামিলিতে, প্রত্যেক ইয়াং লোককে প্রশিক্ষিত করতে হবে। তাইলে হবে কি, তারা বিদেশেও কেয়ার গিভার হিসেবে যেতে পারবে, নিজের ফ্যামিলিতে যখন প্রয়োজন হবে সে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট কেয়ার দিতে। যেমন এই জাস্ট কয়েকদিন আগে আমার এক সহকর্মীর বাবা ডায়াবেটিসের কারণে হাইপো হয়ে গেছে, এবং তার ফ্যামিলিতে কেউ জানে না যে হাইপো জিনিসটা কি, ফলে তাকে হাসপাতালে নিতে হয়েছে, অল সর্টস অফ প্রবলেম। কিন্তু যদি তার মা বা কেউ যে তারা যদি জানতো ইমিডিয়েট এটা রেসপন্সটা, যে তাকে একটু চিনি বা মিষ্টি কিছু খাওয়ালেই এই হাইপোটা ওভারকাম করতে পারতো, তাহলে এই নলেজটা আসবে কোথার থেকে? এই নলেজটা আসবে আমাদের কেয়ার গিভিংয়ের যদি আমরা প্রাথমিক প্রশিক্ষণটা সবাইকে দিতে পারি, এটা যদি দেশব্যাপী ছড়িয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের সমস্যা কমে। এখানে একটু আমি 30 সেকেন্ড আমার বললাম যে আমাদের জাপানে 75% লোক থাকে ফ্যামিলিতে, 25% থাকে হোমে। আমেরিকাতে 25% লোক থাকে ফ্যামিলিতে, 75% লোক থাকে মানে হোমে। তাহলে আপনি জাপানে সব সুযোগ সুবিধা পাওয়ার পরও 40,000 লোক মারা গেছে, তাদেরকে খোঁজ নেওয়ার লোক ছিল না, 6 মাস ডেড বডি পড়েছিল, এমনও ঘটনা আছে। 1 মাস ধরে ছিল তো এরকম পুলিশের রিপোর্ট। তাহলে তার সেই জাপানে হলো সবচেয়ে বেশি প্রবীণের সুইসাইডের
অংশ। তাহলে আপনি শুধু প্রবীণরে ভাত কাপড় দিলে সব হবে এমন না, তার মেন্টাল নিড, তার বিনোদন, তার মানসিক চাহিদা, এটাও একটা যত্নের মধ্যে পড়ে। যেটা সেভিল সাহেব বলছে, কথা বলার লোক নেই, কথা বলার তো বাস্তবিক লোক না। প্রবীণের সাথে কথা বলবে কেন? সে তো দাতা না। মানুষ কথা বলে তার সাথে যে দাতা, কারণ যার কাছে কিছু পাবে তার সাথে তার কথা হবে। যে দিতে পারবে না তার সাথে কোনো কথা নাই, সে কথা বললেও শুনেও না, তার ফোনও কেউ ধরে না। সেক্ষেত্রে তাহলে পরিবারের মানুষজনদেরকে প্রশিক্ষণ করার ক্ষেত্রে কোনো বিকল্প নেই। সত্যি কথা, এই স্যার যেটা বলেছিলেন যে আমাদের প্রত্যেকেরই ইন্ডিভিজুয়ালি ফ্যামিলি 2-1জনকে স্কিল করতে হবে, এবং সেই নবীন আমরা যেটা আমাদের যে স্লোগান ছিল, নবীনের হাত ধরে প্রবীণের নিরাপদ বার্ধক্য, এই নবীনদেরকে স্কিল করতে হবে। সেক্ষেত্রে এই রিসোর্সটা আমার যেটা উনি করলেন যে আমাদের সৌদি আরব থেকে আমাদের সেই স্কিল এই কেয়ার গিভার নার্স চেয়েছিল, বাট আনফর্চুনেটলি আমরা দিতে পারিনি। দেখা যাচ্ছে আমাদের ওভাবে সক্ষমতা নেই। তো যার জন্য আমরা সবাই জানি যে আমাদের প্রবীণদের জন্য কি করতে হবে, কিন্তু সেই জায়গাটা করার যে সিস্টেমগুলো সেগুলো ডেভেলপ করেছে কিনা এগুলো আমাদের দেখার বিষয়। যেমন আমরা এই বয়সে যদি 70 বছর বয়সের একজন যিনি রোগাক্রান্ত, উনি যদি ডাক্তারের চেম্বারে যে 3 ঘন্টা পরে যদি আপনি সিরিয়াল পায়, অথবা একজন ডক্টরের যদি 3 মাস পরে, ঢাকা শহরে অনেক ডাক্তার আছে যার 2 মাস পরে 3 মাস পরে সিরিয়াল পায়, তাহলে এই প্রবীণের কী অবস্থা? উনি তো সক্ষম। আমি হাসান আলী স্যার যেটা বলেছিলেন যে হ্যাঁ, ওনারা জো বাইডেন কিন্তু আপনি যে প্রিভিলেন্স পাচ্ছে, আমাদের দেশের প্রবীণরা সবাই একই রকম প্রিভিলেন্স পাচ্ছেন না। তাহলে ওনাদের জন্য আমাদের কি প্রায়োরিটাইজ বেস কোনো অ্যাক্টিভিটিস আছে? আমি অনেকগুলো হসপিটাল দেখেছি যে হসপিটালে জেরিয়াট্রিক কিউ কিন্তু নেই। কিন্তু আমি যখন 2011 সালে মালয়েশিয়াতে টুইন টাওয়ারে উঠতে গিয়েছিলাম, তখন দেখলাম একটা লাইনে খুব কম সংখ্যক লোক। আমি ওই লাইনটাতে যখন উঠতে গিয়েছিলাম, বললো যে নো, ইট ইজ নট ফর ইউ, ইট ইজ দ্য রিজার্ভ ফর দ্য সিনিয়র সিটিজেন অফ দ্য কান্ট্রি। তা আমার দেশে আমারও তো হসপিটালগুলো তো ওরকম করে সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা কিউই থাকা দরকার ছিল। তো আমরা যখন ভয়েস রেজ করি, আমি কুমিল্লাতে একটা প্রোগ্রাম করেছিলাম, সেইখানে আপনার প্রফেসর আমির আলী চৌধুরী, উনি ওই অঞ্চলের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ, 87 বছর বয়স ওনার। আমি ওনাকে চিফ গেস্ট করেছিলাম। সেদিন আমরা যখন কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালের প্রিন্সিপাল ডিরেক্টর ওনারাও ছিলেন, যখন আমরা বলেছিলাম যে ওনাদের জন্য আমাদেরকে প্রায়োরিটাইজ বেস কিছু অ্যাক্টিভিটিস এনশিওর করার দরকার, পরদিন ওনারা কুমিল্লা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে জেরিয়াট্রিকের জন্য, সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা একটা লাইন করে দিয়েছেন। এবং তারই একটা অ্যাচিভমেন্ট আমরা গত 2 মার্চে আমরা চট্টগ্রামের ডায়াবেটিস হসপিটালে আমরা একটা প্রোগ্রাম করেছি। সেখানে যখন এই কথাটা বললাম, ডক্টর অনুপম সেন, যিনি অত্যন্ত লার্নেড পারসন, অর্থনীতিবিদ, ওনাকে চিফ গেস্ট করেছিলাম। সেখানে এই কথাগুলো যখন উঠে আসছে, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল, চট্টগ্রাম মা ও শিশু হসপিটালের সেক্রেটারি ছিলেন, ওনারা ওনাদের সেন্টারগুলোতে জেরিয়াট্রিকের জন্য আলাদা কিউ করেছেন। এবং ডায়াবেটিস হসপিটাল এখানে যে বারডেম আছেন, বারডেমে জেরিয়াট্রিকের জন্য আলাদা একটা ওয়ার্ড ওনারা করেছেন। তো এগুলো আমাদেরকে যখন আমরা আলোচনা, এই যে আলোচনা আপনার, আমি নেক্সট টিভিকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা আলোচনা করার জন্য। তাহলে আমাদের ফিউচার প্ল্যানটা কী হবে? আমাদের কিছু শর্ট টার্ম প্ল্যান করতে হবে, কিছু লং টার্ম আমাদের প্ল্যান করতে হবে, যেগুলো আমরা অ্যাচিভমেন্টটা তখনই যে আমাদের আমরা আবারও আসবো, আবারও শুনবো, আবারও বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আরও একবার বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরে, আমাদের সাথে থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার আমন্ত্রণ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা যে প্রসঙ্গে ছিলাম, ডাক্তার ইসরাফিল, আপনি দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী একটি পরিকল্পনার কথা বলছিলেন, সেই প্রসঙ্গে আবার একটু শুনি। জি, আমরা ওই যে জেনেটিক ফাউন্ডেশন অফ বাংলাদেশের পক্ষ থেকে আমরা দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী আমরা দুটোই পরিকল্পনা নিয়েছি। তার মধ্যে স্বল্পমেয়াদী যে পরিকল্পনা, সেখানে আমরা অ্যাওয়ারনেসটাকে খুব প্রায়োরিটি দিয়েছি, গুরুত্ব দিচ্ছি এই জন্যই যে সামাজিকভাবে সকল স্তরের মানুষকে যদি সচেতন করতে পারি, তাহলে ওনাদের প্রতি যে আমরা যেটা আগে বলেছিলাম যে সম্মানবোধ, ওনাদের বেসিক নিড এবং ওনাদের যে খাদ্যাভ্যাসের বিষয়গুলো এবং রিক্রিয়েশনের জায়গাগুলো, এই জায়গাগুলো কমফোর্ট জোনটা আমরা এনশিওর করতে পারবো। তো তারই ধারাবাহিকতা আমরা বিভিন্ন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা, যে অ্যাওয়ারনেসের মাধ্যমে ওই যে তরুণদেরকে প্রশিক্ষিত করে তোলা, তরুণদেরকে শেখানোর জন্য যে ওনাদের ধর্মে আছে, সব কিছুতেই আছে, কিন্তু তারপরেও আমরা বিভিন্ন সময়ে আমরা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করি, কারণ হয়তো বা পজিটিভ কিছু শুনলেই যাদের নিউট্রাল আছে অথবা নেগেটিভ মাইন্ড থাকে, 2-1জন তখন ইনক্লাইন্ড হওয়ার সুযোগ থাকে। এই জন্যই আমাদের সচেতনতার কোনো বিকল্প নেই। এই কাজগুলো আমরা করে যাচ্ছি। আর ন্যাশনাল যে প্রোগ্রামগুলো, যেমন জাতীয় মানবাধিকার কমিশনের কিন্তু একটা উইং আছে, যেখানে সিনিয়র সিটিজেন হিউম্যান রাইটস ভায়োলেশন অ্যাক্ট, তো এই অ্যাক্টের সাথেও কিন্তু আমাদের নবীনদেরকে একত্রিত করি অথবা মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং সাইনিং করে আমরা কাজ করার চিন্তা ভাবনা করছি। এটা আমাদের একটা শর্ট টার্ম
যে আমাদের স্বল্পমেয়াদী যে পরিকল্পনা তার মধ্যে পড়ছে। জি, আর সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী আমরা যে পরিকল্পনাটা করছি সেটা হলো আমাদের এই নবীন প্রবীণের সংমিশ্রণে মেলবন্ধনের মাধ্যমে আমরা একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের ইল্ডারলি বা আমাদেরকে প্রবীণ বান্ধব একটা পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সেই ক্ষেত্রে একটা জেরিয়াট্রিক কমপ্লেক্স তৈরি করা। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে অন্তত একটা জেরিয়াট্রিক কমপ্লেক্স থাকবে, যে জেরিয়াট্রিক কমপ্লেক্সের আন্ডারে থাকবে জেরিয়াট্রিক হসপিটাল থাকবে, জেরিয়াট্রিক নার্সিং কেয়ার থাকবে, জেরিয়াট্রিক রিক্রিয়েশন সেন্টার থাকবে এবং জেরিয়াট্রিক রেসিডেন্ট থাকবে। যেমন কোনো একজন দেখা যাচ্ছে দুজনই হাজব্যান্ড ওয়াইফ দুজন খুব সার্ভিস করছেন, এত ব্যস্ততার মাঝে আছেন যে ব্যস্ততার জন্য ওনার আব্বা আম্মার টেক কেয়ারও করতে পারেন না, অথবা একটা অফিসিয়াল ট্যুর এসেছে যে থাইল্যান্ড 3 দিন যাবে, কিন্তু একজন ইল্ডারলি পার্সন আছেন ফ্যামিলিতে যার টেক কেয়ার করার মতো কোনো লোক নেই। তারা এই এবং আমাদের দেখা যায় বিষয়গুলোকে আরো বেশি বেশি প্রচার করে সেটাকে একটি আওতায় নিয়ে আসা। হাসান আলী, আপনার কাছ থেকে শুনবো এই যে প্রবীণেরা আসলে এখন তাহলে যাবে কোথায়? যে ওল্ড হোমও যদি তাদের জন্য নিশ্চিত না হয় বা পরিবারও যদি নিশ্চিত না হয় সেখানে যাবে কি করে? আর হচ্ছে সরকারের দিক থেকে কি কি ধরনের অনেক ধন্যবাদ। এটা খুব সংক্ষেপে বলা যে বার্ধক্য শুরু হয় মায়ের পেটে যেদিন সন্তান আসে সেদিন থেকেই তার বার্ধক্যের যে মানে সূচনাটা শুরু হয়। যত দিন যাবে তার বয়স বাড়তে থাকবে। এখন বার্ধক্যের প্রস্তুতি মানে যে যার বার্ধক্য তাকে নিতে হবে। তার বার্ধক্যের দায় অন্যের কাঁধে চাপিয়ে দেওয়ার চেষ্টা হয় নানান নসিহতের মাধ্যমে, হেদায়েতের মাধ্যমে। আমি এটা পরিষ্কার করে বলি, হেদায়েত দিয়া নসিহত করে, ওয়াজ নসিহত করে বা আপনি বিভিন্ন রকমের সেমিনার সিম্পোজিয়াম করে সচেতন করে প্রবীণের সেবা আপনি নিশ্চিত করতে পারবেন না। পারতে হবে কিভাবে? প্রবীণের সেবা যে দিবে তার একটা আর্থিক সুবিধা থাকতে হবে। সে প্রবীণকে দেখতে যেতেছে, সেইখানে প্রবীণের দেখা করার কারণে 500 টাকা পেয়ে আসছে, তাইলে সে যাবে। শুধু স্কুলের বাচ্চাদেরকে আপনি পাঠান যে প্রবীণদেরকে তোমার বাড়ির কাছে প্রবীণদের দেখে আসো, তাহলে তারা জানবে যে ওখানে গেলে চকলেট পাবে, ওখানে গেলে তাকে মানে কোনো খেলনা দেওয়া হবে, তাকে কিছু দেওয়া হবে। এইখানে গিভ অ্যান্ড টেকের প্রশ্ন আছে, দেওয়া নেওয়ার ব্যাপার আছে। প্রবীণ যারা হবে সে দাতার ভূমিকায় থাকবে, আর তার কাছে যারা আসবে তারা হবে গ্রহীতা। তাহলে প্রবীণকে ওইভাবে তৈরি করতে হবে। তার বার্ধক্যটা স্বস্তিময় শান্তিপূর্ণ যদি করতে হয় তাহলে তার যৌবনকাল শিশুকাল থেকে তাকে প্রস্তুতি নিতে হবে। টাকা পয়সা ছাড়া বার্ধক্যে এসে হাপ ইত্যাস করে আমাকে কেউ দেখলো না রে, কেউ দেখলো না, এইসব আবেগ নির্ভর কথাবার্তা, আমাকে ছেলে দেখলো না, মেয়ে দেখলো না, এগুলি কোনো কথা না। তাকে সমাজ নির্ভর একটা প্রবীণ জীবনে আসতে হবে। সে সমাজের জন্য কাজ করেছিল, পরিবারের জন্য কাজ করেছে, সমাজের জন্য কাজ করে নাই, সমাজের জন্য কাজ করছে, তাহলে সমাজ পরিবার সবাই মিলে তাকে দেখবে। কিন্তু সেই দেখাটা তাকেও একটা দায়িত্বপূর্ণ আচরণ। সে যৌবনে উল্টাপাল্টা কাজ করে আসবে, দুনিয়ার সব আকাম কুকাম শেষ করে বার্ধক্যে এসে সে মন্ত হবে, সন্ত হবে যে আমি মহাপুরুষ হয়ে গেছি, আমাকে সবাই দেখেন বুড়ো হয়ে গেছি, এটাও কোনো কথা না। তাকেও কিন্তু যৌবনে ভালো ভূমিকা রাখতে হবে, সেটা পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য। তাহলে রাষ্ট্রটা সেইভাবে কল্যাণমূলক একটা রাষ্ট্র গড়ে উঠবে যে রাষ্ট্র প্রবীণদেরকে দেখবে। কিন্তু প্রবীণকে দেখভাল করা অনেক কঠিন কাজ। মুখে মুখে যত বলা হয় তত সহজ না। একজন অসুস্থ প্রবীণের পাশে 24 ঘন্টা অপেক্ষা করা এটা অনেক কঠিন কাজ। যে সমস্ত মানুষেরা 1 সপ্তাহ ধরে মা বাবার জন্য সেবা করেছে হসপিটালে, বাড়িতে যারা মাসের পর মাস স্ট্রোক রোগীর সেবা করে, তাদের দিকে তাকাবেন, তারা মানে আপনার কেমন চেহারা হয়েছে। আপনার একটা ডগা, লাউয়ের ডগা মানে 2 ঘন্টা আগে কেটে রাখলে যেরকম নেতে যায়, সেরকম মানে রূপ রসহীনভাবে মানে কিরকম একটা কেয়ার মানে যে সেবা করে তারই অবস্থা থাকে। তো ফলে আমার মনে হয় সবাই সচেতন হতে হবে, নিজের বার্ধক্যের দায়িত্ব নিজের। দারুণভাবে আপনি বললেন যে আসলে নিজের বার্ধক্যের দায়িত্ব নিজেকেই নিতে হবে, তাহলেই মানে আগামীটা সুন্দর হবে। জীবন কান্নানী দাস, আপনার কাছ থেকে শুনবো যে রাষ্ট্রীয় কোনো ব্যবস্থাপনা রয়েছে কিনা, এবং সবশেষে আমি নবীন প্রবীণ দুজনের জন্য কি মেসেজ দিতে চান সেই প্রসঙ্গে। রাষ্ট্রের অবশ্যই অনেক কিছু করার আছে। আমি আমার সহবক্তাদের থেকে আমি কিউ নিচ্ছি। প্রথমে ডক্টর ইসরাফিল বলেছেন যে হিউম্যান রাইটসের কথা। নবীন বলি, প্রবীণ বলি, শিশু বলি, সবাই কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের নাগরিক। রাষ্ট্রের কিন্তু কর্তব্য প্রত্যেক নাগরিকের নিরাপত্তা বিধান, তার আর্থসামাজিক উন্নয়ন, অর্থাৎ যাতে স্বস্তিময় সুন্দর জীবনযাপন করতে পারে, এটা রাষ্ট্রের মৌলিক প্রাথমিক দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতে যে এক একজনের প্রয়োজনে রাষ্ট্রকে এক এক ধরনের জিনিস করতে হবে।
প্রথম হলো সচেতনতা, যেটা বলে গেছেন। এই সচেতনতাতে কিন্তু শুরু থেকে নিয়ে শিশু বয়স থেকে নিয়ে একদম শেষ জীবন পর্যন্ত কিন্তু প্রত্যেক মানুষকে সচেতন হতে হবে। কেমন? যেটা হাসান ভাই বলে গেছেন যে নবীনের প্রয়োজন হলো তার প্রবীণটা কেমন হবে তার প্রস্তুতি নেওয়া। প্রবীণের প্রয়োজনটা হলো আমার জীবনটাকে আমি কিভাবে সুন্দর করতে পারি। রাষ্ট্র তো আমার সব দায়িত্ব নেবে না, রাষ্ট্র ফ্যাসিলিটেশন করবে, আর আমাকে ওই ফ্যাসিলিটেটেড যে সিচুয়েশন আছে ওর মধ্যে আমাকে আমার জীবনটা নির্বাহ করতে হবে। এর মধ্যে ফ্যামিলি থাকবে, সমাজ থাকবে, সব কিছু মিলিয়ে আমাকে কাজটা করতে হবে। এখন রাষ্ট্রের কাজটা কি? আমরা যদি কেয়ার গিভিংয়ের কথা বলি, কেয়ার গিভিংয়ে রাষ্ট্রের কাজ হলো একটা কারিকুলাম দাঁড় করে, একটা ইনস্টিটিউট দাঁড় করে, একটা কোয়ালিটি অ্যাসুরেন্সের জন্য একটা অর্গানাইজেশন দাঁড় করতে হবে, যাতে করে যে সেবাটা দেওয়া হচ্ছে সকল পর্যায়ে ওই সেবাটা যেন মানসম্পন্ন এবং প্রত্যেকে যেন দেখে এর থেকে কোনো ইন্ডিভিজুয়ালের বিপদ না ঘটে। আরও একটা বিষয়, বার্তাটা কি দিতে চান? আমাদের সময় খুবই কম। আরও একটা জিনিস হলো যে আমরা যখন কেয়ার দেব, যে কেয়ার দিচ্ছে এবং কেয়ার নিচ্ছে প্রত্যেকের কিন্তু মর্যাদা আমাদেরকে দেখতে হবে। আমার বার্তাটা হলো এই যে আমাদের সমাজ অত্যন্ত একটা সুন্দর একটা সমাজ। এই সমাজ অনেক রেজিলিয়েন্ট ছিল, স্ট্রং ছিল, আমাদের কালচারাল স্ট্রেংথগুলো অনেক বড় ছিল। আমরা ফ্যামিলিকে কেন্দ্র করে আমরা যে সমাজ করেছি, আমরা কিন্তু ওখানেই থাকতে চাই। যে এর মধ্যে আমাদের সীমাবদ্ধতার মধ্যে আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি আমাদের জীবনের জন্য সুন্দরভাবে গড়ে তোলার জন্য করতে হবে। সমাজে থাকতে হবে প্রবীণ বিষয়ে সচেতনতা, আর রাষ্ট্র যেগুলো আমরা বলছি, যেমন হাসপাতালে থাকবে প্রবীণ বিষয়ের জিনিস, মোবিলিটির জন্য বিভিন্ন জিনিসে এই ইয়েগুলো থাকবে। আপনাদেরকে ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। নবীনের হাত ধরে প্রবীণের বার্ধক্য আনন্দময় হোক এবং একটি সুখী বাংলাদেশ তৈরি হোক, এটাই আমাদের প্রত্যাশা। ভালো থাকবেন সকলে, সুস্থ নিরাপদ থাকবেন। শুভরাত্রি।